শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার, ক্ষতিপূরণে যা দরকার করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। দুপুরে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, বাঁধ দ্রুত পুনর্গঠনে কাজ করা হচ্ছে। বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ঝুঁকিপূর্ণ রয়েছে অনেক বাঁধের বিভিন্ন অংশ। অর্ধ শতাব্দীর পুরনো বাঁধে জোড়াতালি সংস্কারে প্রতি বছরই বাড়ছে উপকূলের মানুষের দুর্ভোগ। ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চান উপকূলবাসী। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসের খণ্ডিত অংশগুলো এমপি আজিমের। প্রাথমিকভাবে এমনটাই ধারণা ডিবি প্রধানের। তদন্ত শেষে কলকাতা থেকে ফিরে বিকেলে বিমানবন্দরে তিনি আরও বলেন, ফরেনসিক এবং ডিএনএ টেস্টে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে, ক্ষতিপূরণে যা দরকার করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। গত ২৬শে মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী উপকূলীয় এলাকার দুর্গত মানুষদের মাঝে ত্রাণ দিতে সকালে কলাপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চল বরাবরই দুর্যোগ প্রবণ এলাকা, তবে ঝুঁকিতে থাকা এসব মানুষের কল্যাণে আওয়ামী লীগ আশ্রয়কেন্দ্র গড়ে তোলা, রাস্তাঘাট, সেতু নির্মাণ করা সহ নানা উন্নয়নমূলক কাজ করেছে। আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেবো। এইটুকু ভরসা আপনারা রাখবেন। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ, সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আমার জন্য আপনারা চাষবাস করতে পারেন। ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, যা অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি বলেন সরকার প্রধান। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশে উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। সরকার প্রধান বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসবেই, তবে তা মোকাবিলা করে মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো অনবরত পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ঝুঁকিপূর্ণ রয়েছে বাঁধের বিভিন্ন অংশ। বরগুনা, ভোলা এবং পটুয়াখালী, নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে সয়লাব, গ্রামের পর গ্রাম, দুর্ভোগ চরমে পৌঁছেছে উপকূলবাসীর। রিমালের তাণ্ডবে বরগুনায় বালিয়াতলী, নলটনা, জাঙ্গালিয়া, পাতাকাটা সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ধসে গেছে। এ পর্যন্ত প্লাবিত হয়েছে ৩১৩টি গ্রাম। ভাঙনের কবলে পড়েছে জেলা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর, ডেমা, গুশিয়াখালী এলাকার মানুষ। বেড়িবাঁধ তো বিভিন্ন জায়গায় প্রায় ২০ থেকে ২৫ জায়গা ছুটে গেছে, তা আপনারা দেখতেই পারতেছেন। এভাবে অনেক জায়গায়, এদিকে আরো যত যাবেন ততই দেখবেন যে এভাবে ক্ষতিগ্রস্ত। পটুয়াখালীতে ৪৮টি পোল্ডারে বেড়িবাঁধ রয়েছে ১৩০০ কিলোমিটার, এর মধ্যে ১৪ কিলোমিটার ছিল ঝুঁকিপূর্ণ। রিমালে সদর উপজেলার বলইকাঠি, কালীচন্না, মির্জাগঞ্জের পিঁপড়াখালী, সুন্দ্রা,
মেহেন্দিয়াবাদ, রামপুরা, রাঙ্গাবালির দক্ষিণ চরমন্তাজ, চরআন্ডা, চালিতা বুনিয়া এবং গলাচিপার পানপট্টি, মুসুরিকাঠি সহ অন্তত বিভিন্ন এলাকার 7 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত 25টি পয়েন্টে দেখা দিয়েছে ধস। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক মানুষ। স্থানীয়দের সহায়তায় বাঁধ সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। গাছপালা ভাঙ্গে চুরিয়া ঘর দরজা তো নাই, আমরা কোনো রকম আর কি বাইরে দিন কাটাইছি। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই পায়রা নদীর পাড়ে যে একটা স্থায়ী ভেড়িবাঁধের প্রয়োজন, আমাদের একটা ভেড়িবাঁধ দরকার স্থায়ী। ভোলার প্রায় 10 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের তেঁতুলিয়া নদী তীরের বাঁধের 45 মিটারের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ধসে যায় মনপুরার 12টি পয়েন্টের 165 মিটার এলাকাও। আমাদের এই ভেরিটা আজকে বিগত 2 দিন নদীর পানিতে নষ্ট হয়ে গেছে, তো এখনো মেরামত কাজ চলতেছে না। মেঘনার 7 থেকে 8 ফুট উচ্চতার জোয়ারের কবলে ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালীর হাতিয়ার, সোনাদিয়া, সুকচর, নলচিরা ও চরকিং ইউনিয়নের বেড়িবাঁধ। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় 0.065 কিলোমিটার এবং আংশিক হয় 10.38 কিলোমিটার এলাকা। এছাড়া নলচিরা ঘাটের পাশের পুরনো একটি বাঁধের কিছু অংশ ধসে যায়। এতে স্বাভাবিক জোয়ারে পানি ঢুকছে নিচু এলাকায়। এটা ভাঙে যাওয়ার কারণে আমাদের বাড়ি, আমাদের ঘর বাড়িটা পানি জোয়ারের পানিতে বাড়ি যেতেছে, আমরা অনেক কষ্টে আছি। অতি দ্রুত এই বেড়িটা মেরামত করা দরকার। মেরামত করলে জনগণ বন্যার যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্তি পাবে। দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন উপকূলবাসী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দুর্যোগে ত্রাণ নয়, দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ চায় উপকূলবাসী। কিন্তু 70 দশকে নির্মাণ হওয়া বেড়িবাঁধের পুনর্নির্মাণ না হয়ে দুর্যোগ পরবর্তী সময়ে জোড়াতালির সংস্কারই হয়ে আসছে বছরের পর বছর। তাই ঘূর্ণিঝড়ে দক্ষিণ উপকূলের মানুষের সম্পদহানির পরিমাণ বাড়ছে প্রতি বছর। SM মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। আকাশে মেঘের ঘনঘটা আর বাতাসের গতি বাড়লে দুশ্চিন্তা বাড়ে উপকূলের মানুষদের। নির্ঘুম রাত কাটে তাদের। ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় যখন তাদের থাকার কথা আশ্রয় কেন্দ্রে, তখন খুলনার কয়রা, দাকব, পাইকগাছার অধিকাংশ মানুষকে থাকতে হয় বেড়িবাঁধ রক্ষায় নিয়োজিত। জীবন বাজি রেখে বেড়িবাঁধ রক্ষায় এসব মানুষের এ সংগ্রাম নতুন নয়। দশকের পর দশক ধরে চলে আসছে উপকূলবাসীর এই লড়াই। কারণ বেড়িবাঁধ ভেঙে গেলে তলিয়ে যাবে বসতবাড়ি ও ফসল। আশ্রয় নিতে হবে খোলা আকাশের নিচে। জীবন জীবিকা হারিয়ে অপেক্ষায় থাকতে হয় যৎসামান্য ত্রাণের। বৃদ্ধ বনিতা সবাই এই রাস্তার উপর দিয়ে দৌড়ি করে কোথা থেকে যে 1 বস্তা করে বালি, 1 বস্তা মাটি, যে যা পারছে শেষায় নিয়ে এই বেড়িবাঁধ আমরা রক্ষা করেছি। এবং আমাদের এই অধ্যায় এখন প্রতি কিলোমিটার 4-5 জায়গায় করে ভাঙছে। খালি লস্কর ইউনিয়নের কথা বলছি, আর প্রত্যেকটা ইউনিয়নে একই অবস্থা। দাবি টেকসই বেড়িবাঁধ, তা না হলে আমরা বাঁচতে পারবো না। গেল 15 বছর রিমাল, আইলা, আমফানের মতো 10টি ঘূর্ণিঝড় আঘাত এনেছে দক্ষিণ উপকূলে। আর প্রতিটি দুর্যোগেই ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বেড়িবাঁধগুলো। টেকসই বেড়িবাঁধ তৈরি করতে ব্যর্থ হয়েছে পানি উন্নয়ন বোর্ড, অভিযোগ এলাকাবাসীর। 20 বছর আগের থেকে কোনো টোটাল কোনো রাস্তার কোনো কাজ নেই। আমাদের এই যে প্রতি বছর যে এরকম দুর্যোগ আসলে আমরা পানিতে এক প্রকার ভাসতে থাকি। বাচ্চা কাচ্চা বাড়ি ঘর, গরু ছাগলগুলো যে বর্তমান মানুষ কোথায় রাখবে এমন কোনো ব্যবস্থা নেই। বেড়িবাঁধ সংস্কারে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়া পানি উন্নয়ন বোর্ডের পুরনো অজুহাত। তার সাথে রিমালের নতুন করে ভেঙেছে বেড়িবাঁধের 100টিরও বেশি পয়েন্ট। আশ্বাস আছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের, তবে তা কবে হবে অজানা খোদ পানি উন্নয়ন বোর্ডের। আমাদের পয়রা, দাকব, পাইকগাছা, বটিয়াঘাটা এই 3-4 উপজেলায় আমার আন্ডারে 630 কিলোমিটার বাঁধ আছে। আমাদের প্রায় 15-16 কিলোমিটার এলাকা বাঁধ ওই যে টুপসে যে বাঁধে ক্ষতি হয়েছে আর কি। এই আনুমানিক আমাদের যেটা করি 16 কিলোমিটারে, এটা প্রায় 11 কোটি টাকা মতো লাগবে পুনর্বার রিপেয়ার করতে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে 2008 কিলোমিটার বেড়িবাঁধ আছে, যার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের পর চরম ভাঙন ঝুঁকিতে 61 কিলোমিটার। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি গোয়াইন নদীর
3টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া রিপোর্টে সুরমা নদী কানাইঘাট পয়েন্টে 14.41 সেন্টিমিটার, কুশিয়ার নদী জকিগঞ্জের অমূলশীত পয়েন্টে 17.42 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সিলেটে 19.02 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 4 উপজেলায় মোট 157টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে পানিবন্দী মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন। অতি ঝুঁকিপূর্ণ এবং প্লাবন প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে। বানের পানিতে শালুটিকর গোয়াইনঘাট সহ বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কও ডুবে গেছে। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে খুঁজে পাওয়া মরদেহের খণ্ডিতাংশ এমপি আনোয়ারুল আজিমের হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেছেন ডিবি প্রধান। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। এমপি আজিম খুন হওয়ার তদন্তে গত রবিবার কলকাতায় যান মহানগর গোয়েন্দা পুলিশের 3 কর্মকর্তা। বাংলাদেশে গ্রেফতার 3 জনের দেয়া তথ্যে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়। 5 দিন পর দেশে ফিরে বিমানবন্দরে ডিবি প্রধান জানান, ওয়াটার থিওরি ব্যবহার করে খুঁজে পাওয়া গেছে মাংসের খণ্ডিতাংশ। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল, আমাদের তদন্ত টিমকে, যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। আমরা তখন বললাম সুয়েজ লাইন ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং আপনারা জানেন অনেকাংশেই আলামত উদ্ধার হয়েছে। কলকাতায় গিয়ে হত্যা মামলার আলামত উদ্ধার ও রিমান্ডে থাকা আসামিদের দেয়া তথ্য, ডিজিটাল এভিডেন্স ও সাক্ষ্য প্রমাণ মিলিয়ে দেখা হয়েছে, যা তদন্ত কর্মকর্তার কাজে আসবে বলেও জানান ডিবি প্রধান। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। বাকি আসামিদের ধরতে বিভিন্ন দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আগামীতে অপরাধে জড়িয়ে পড়া দুদেশের অপরাধীদের ধরা সহজতর হবে বলেও জানান ডিবি প্রধান। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়া গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের গোয়েন্দা দলের তদন্ত কাজে কলকাতার পুলিশ ভূয়সী প্রশংসা করেছেন বলেও সে সময় জানান পুলিশের এই অতিরিক্ত কমিশনার। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে নির্মাণাধীন রাস্তার কাজ ঈদের আগে এবং পরে 7 দিন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ নির্বিঘ্ন করার জন্য করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় ওবায়দুল কাদের এমন নির্দেশনা দেন। দুপুরে রাজধানী বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবনে এই সভা হয়। মন্ত্রী বলেন, ঈদে গার্মেন্টস ছুটি হলে যানজট বাড়ে, এ সময় গাজীপুর এবং চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে। দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে মির্জা ফখরুল বলেন, দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকারের জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সরকার পতনের দাবিতে লড়াই চলছে দাবি করে এতে জনগণ জয়ী হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব।
1 জুলাই থেকে বাসাবাড়ি এবং অফিস আদালতে সরবরাহ করা পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। বাড়ির মালিক ভাড়াটিয়ারা বলছেন, যে সংস্থা নিরাপদ এবং বিশুদ্ধ পানি দিতে পারে না তারা বাড়তি বিলও নিতে পারে না। সৈয়দ মুয়াজ্জম হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। ফাতেমা ইসলাম সন্তান স্বামী নিয়ে থাকেন মিরপুর শাহালি এলাকার প্রিয়াঙ্কা সিটিতে। প্রতিদিন 4 জনের এ পরিবারে ব্যয় করছেন প্রায় 1000 লিটার পানি। ওয়াসার প্রতি বছর পানির দাম বৃদ্ধিতে চিন্তায় পড়েন এই গৃহিণী। সংসার কষ্ট হবে না, সব দিকে তো বাড়াতে হবে, খালি পানির বিল বাড়াবো তার আমাকে বেতন বাড়াতে হবে। পানির দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তুষ্ট। কেউ কেউ বলছেন ওয়াসার পানির দাম বৃদ্ধি অযৌক্তিক। তো এখন আবার শুনতেছি নতুন করে নাকি আবার বিল বাড়াবে। তা আসলে আমরা সাধারণ জনগণ যারা একবারে মধ্যবিত্ত, তাহলে আমরা কিভাবে চলবো? এটা তো প্রভাব পড়বেই, কারণ পানির দাম বাড়াইলে আমাদের বাসা ভাড়া বাড়াবে। মনে করে একসাথে যদি 200-300 টাকা করে বাড়ায় তাহলে তো আমাদের বাঁচার কোনো উপায় নেই। শেষমেশ আমরাই হচ্ছি এটা সাপারাত, আমাদেরকে ভর্তুকি দিতে হবে। ওয়াসার পানির বাড়তি দাম নিয়ে বাড়ির মালিকরা বলেন, প্রতি বছর ওয়াসার পানির দাম বৃদ্ধি করছে, কিন্তু সেবার মান তলানিতে ঠেকেছে। যখন মন চায় তখন পানি বিল ইউনিট বাড়ায় দেয়। তাহলে মনে করে শুধু আমার বাড়িওয়ালা আমার সমস্যা না ভাই, সারা বাংলাদেশের যে ভাড়াটিয়া যারা থাকে ভাই এদের যে কি কষ্ট। আমার ইনকাম নাই, আমি ওই রিচার্জের টাকা দিয়েই আমি চলতে হয়। এখান থেকে গ্যাস পানি বিদ্যুতের টাকা বাড়লে ওইটাই আমার বাড়তি হওয়া যায়, ওই টাকাটা কভার করাই আমার জন্য কষ্টকর হওয়া যায়। সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে 16 টাকা 70 পয়সা, যা এখন রয়েছে 15 টাকা 18 পয়সা। এছাড়া বাণিজ্যিক গ্রাহকদের পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা বর্তমানে আছে 42 টাকা। ঢাকা ওয়াসা 2017 সাল থেকে শুরু করে টানা 3 বছর 5% করে পানির দাম বাড়িয়েছে। সরকার অনুমোদনের পর 2020 সালে আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম 25% বৃদ্ধি করা হয়েছিল। সর্বশেষ 2022 সালের জুলাইয়ে ঢাকা ওয়াসা পানির দাম 5% বাড়ায়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2026 সালের পর ওষুধ উৎপাদনে বিনামূল্যে পেটেন্ট সুবিধা না থাকলেও দেশের বাজারে থাকা ওষুধগুলোর দাম বাড়বে না। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক থাকবে। তবে 2026-এর নভেম্বরের পর যেসব ওষুধ আবিষ্কার হবে সেগুলোর দাম এবং প্রাপ্যতা নিয়ে শঙ্কা জানিয়েছে দেশের ওষুধ প্রস্তুতকারকরা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর ওষুধ শিল্পের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আজ রাজধানীতে সংবাদ সম্মেলন করে ওষুধ শিল্প সমিতি। সংগঠনটির সভাপতি জানান, 2026-এর মধ্যে যেসব ওষুধ বাজারে আসবে সেগুলোর নিবন্ধনের বিষয়ে কাজ করছে সরকার এবং উৎপাদনকারীরা। যে সমস্ত ওষুধ বর্তমানে বাজারে রয়েছে সেই সমস্ত ওষুধের প্রাপ্যতা এবং দামের ব্যাপারে কোনো হেরফের হবে না। মেধাস্বত্ব আসলে পরে শুধুমাত্র সেই সমস্ত ওষুধ যেগুলি ভবিষ্যতে নতুন আসবে, যেগুলো আমরা জানিই না এখনো, সেই সমস্ত ওষুধের দাম বাড়বে, আর কোনো কিছু হবে না। গতরাতে দিনাজপুরে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে। ঝড়ের আঘাতে গাছপালা সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বন্ধ হয় বিদ্যুৎ সংযোগ। আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, বুধবার রাত 1:45-র দিকে হওয়া এই ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে সদর, বিরল এবং কাহারোল। দিনাজপুর বোচাগঞ্জ এবং দিনাজপুর কাহারোল উপজেলা সড়কের পাশে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোরে ফায়ার সার্ভিস গাছ সরালে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়া এবং গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পুরো জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা সেদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের শর্ত পূরণ করেও ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালানোর অনুমতি পাওয়া যাচ্ছে না বলেছেন বিমানমন্ত্রী ফারুক খান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনালে কাজের অগ্রগতি পরিদর্শনে যান তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে জানান, ডিসেম্বর-জানুয়ারিতেই খুলে দেওয়া হবে টার্মিনাল। জানান, বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় কোনো সংস্থা যৌথভাবে কাজ করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে আরও অন্তত 75 প্যালেস্টাইনি নিহত হয়েছে। গতকাল হেলিকপ্টার থেকে দফায় দফায় রাফার দক্ষিণাঞ্চল এবং জাবালিয়া সহ বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। রাফায় স্থল অভিযানের মাত্রা বাড়িয়েছে তেল আবিব। মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেয়ার
দাবি করেছে তারা। গাজায় যুদ্ধ আরও 7 মাস চলতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি। এদিকে রাফাতে আশ্রয় শিবিরে বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। খেলার খবর, মেয়েদের ফিফা আন্তর্জাতিক ম্যাচে কাল চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলা শুরু হবে সন্ধ্যা 5:30টায়। গরমের কারণে ম্যাচটি সন্ধ্যায় আয়োজন করছে বাফুফে। প্রায় 6 মাস পর আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগে নিজেদের ঝালাই করে নিতে বৃহস্পতিবার ভোর 6টায় মাঠে নেমে পড়েন ফুটবলাররা। সাবিনারা নতুন গুরু হিসেবে পেয়েছেন বাফুফে এলিট একাডেমির কোচ পিটার বাটলারকে। তিনি জাতীয় দলে রেখেছেন নতুন 4 জনকে। 2 দল একই ভেন্যুতে আবার মুখোমুখি হবে আগামী 3রা জুন সোমবার। র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপে থেকে 100 ধাপ পিছিয়ে থাকলেও লড়াইয়ের ব্যাপারে আশাবাদী স্বাগতিক দল। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার, ক্ষতিপূরণে যা দরকার করা হবে। পটুয়াখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক বেড়িবাঁধ দিয়ে এখনো ঢুকছে পানি। অর্ধ শতাব্দীর পুরনো বাঁধে জোড়াতালি সংস্কারে বাড়ছে সম্পদ হানি। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসগুলো এমপি আজিমের, প্রাথমিক ধারণা ডিবি প্রধানের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।